হাসিনাকে ফেরাতে এখনো দিল্লির জবাব পায়নি ঢাকা, ভারত সরকার চিঠি ফেলে দিয়েছে, মন্তব্য শুভেন্দুর। ৮ প্রকল্পে হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে দুদক, প্রধান উপদেষ্টার দপ্তরে নথি চেয়ে চিঠি। ডক্টর ইউনূস সুলিভান ফোনালাপে বার্তা কি, বিশ্লেষকদের প্রশ্ন। হোয়াইট হাউসের বিবৃতিতে মানবাধিকারে গুরুত্ব। দালাল নির্ভর ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে জনপ্রশাসন, ঔপনিবেশিক আইন সংস্কারের পরামর্শ। চট্টগ্রামে এস আলমের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। ডলার নিয়ে নতুন কারসাজি, বেড়ে যাচ্ছে আমদানি খরচ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে পাঠানো চিঠির জবাব এখনও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দিল্লিকে তাগিদ দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম কথা জানিয়েছেন। এদিকে মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে বলে জানান তিনি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারি চ্যানেলে জবাব পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। জবাব পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এসব কথাই জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। এদিকে ৮ ডিসেম্বর মিয়ানমারের ১৩টি শহর দখল করে নেয় আরাকান আর্মি। সেখানে এখনো চলছে সংঘাত। এখনো রাখাইনে আছে ৪ লাখের মতো রোহিঙ্গা। ১৭টির মধ্যে ১৩টি শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। নতুন করে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিভিন্ন দিক থেকে সংখ্যাক করা হচ্ছে। নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা এ বিষয়ে সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশি পণ্যের জন্য বড় বাজার হতে পারে নিউজিল্যান্ড, তাই দেশটিতে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হবে, তবে সরকার প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু করেছে। তার ও তার পরিবারের দুর্নীতির তদন্তও চলছে সমান তালে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ৫ আগস্টের অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়ে। দেশে তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যা, গুমসহ নানা অপরাধে হয়েছে অনেক মামলা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় তাকে সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে জোরে সোরে। অবশেষে সোমবার দিল্লিকে সেই আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সরকার। তবে ফেরত আনার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হবে বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না, তো আমরা যতটা দ্রুত সম্ভব, এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির বিষয়ে এরই মধ্যে সংক্ষিপ্ত ধারণা দিয়েছে দুদক। আসছে দিনগুলোতে এর বিস্তারিত জানা যাবে। আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই আগস্ট বিপ্লবে নিহতদের মামলা যোগ হওয়ায় গেল ৩ মাসে হত্যা মামলার সংখ্যা বেশি মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এই ৩ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ৫৮৩ যেটা বলা হয়েছে, ইনফ্যাক্ট সেই মাসে আপনার
খুনের মামলা মানে ওই মাসেই খুন হয়েছে এরকম মামলা মানে হয়েছিল 283টি, আর বাকি যে 300টা এটা হচ্ছে যে আপনি যে জুন জুলাই যেগুলো মার্ডার হয়েছে কিলিংয়ে, সেই মামলাগুলো আপনার সেপ্টেম্বরে এসছে। বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ নীতিগত অনুমোদন দিয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে দেয়া চিঠি ভারত সরকার ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ অস্বীকার করবে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার বিষয়টি সোমবার সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ব্যঙ্গাত্মক উত্তর দেন। বলেন, ভারত ইতিপূর্বে শেখ মুজিবের পরিবারকে আশ্রয় দিয়েছিল। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুৎখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস সহ নানা বিষয় নিয়েও ইউনূস সরকারের সমালোচনা করেন তিনি। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীদের কঠোর হুঁশিয়ারি করেন পশ্চিমবঙ্গ জনতা পার্টির এই নেতা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পারলে বিচার প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করা যাবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে শেখ হাসিনার তেমন কিছু করার নেই, তবে ভারত সরকার চাইলে চুক্তি অনুযায়ী ফেরত নাও দিতে পারে, জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া। আর কূটনীতিকরা বলছেন চাইলে আইনের সহায়তা নিতে পারেন শেখ হাসিনা। আফসানা নীলার রিপোর্ট। বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম আসামি। মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ভার্বাল নোট দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে। এটি বিচার প্রক্রিয়ার একটি অংশ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না। আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনার তেমন কিছু করার নেই। ভারতের কাছে এখন শেখ হাসিনাকে যেভাবে ফেরত চাওয়া হয়েছে আমার মনে হয় যে এটা বন্দি বিনিময় চুক্তির অধীনে পড়ে, কিন্তু সেখানে একটি বিষয় আছে যে তাকে যদি ইলিগালি পারসিকিউশন করা হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে না পারার সিদ্ধান্ত নেওয়ার একটা অপশানও সেই বন্দি বিনিময় চুক্তির মধ্যে কিন্তু আছে। আর যে কোনো ধরনের আইনের সহায়তা শেখ হাসিনা নিতে পারেন বলে জানালেন এই কূটনীতিক। উনি শ্রেষ্ঠ লয়ার নিয়ে আসুক, উনি আনতেই পারেন, উনি বিচারের সম্মুখীন হবেন না, কারণ উনি জানেন উনি কি করেছেন। হ্যাঁ, উনি হয়তো নিজেকে মনে করতে পারেন উনি আইনের ঊর্ধ্বে, কারণ একজন সাইকোপ্যাথিক পার্সন হিসেবে এটা মনে করা খুবই স্বাভাবিক। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাজদেব জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এসব প্রকল্পের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। এসব অগ্রাধিকার প্রকল্পগুলোতে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পের মধ্যে আছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২ মিরসরাই ব্যবচা অর্থনৈতিক অঞ্চল প্রথম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে 2টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠানো চিঠিতে এসব প্রকল্পের প্রস্তাব, প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়, অর্থের পরিমাণ ও এই সংক্রান্ত যাবতীয় নথি এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে সেই তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপের কপি চেয়েছে দুদক। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। গত 17 অক্টোবর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। পরদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের একটি দলকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। এ দল আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে। একই দল অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি জানানো হয়েছে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। কূটনীতিকরা বলছেন, বিবৃতিতে উল্লেখিত উদ্বেগগুলোকে গুরুত্বের সাথেই দেখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান টেলিফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সোমবার এ নিয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও আসে বিবৃতি। তাদের আলোচনায় প্রাধান্য পায় ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবাধিকারের পাশাপাশি নিরাপত্তার বিষয়াবলী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে যে অপপ্রচার চলছে তার মধ্যেই বাইডেন প্রশাসনের এমন বার্তা। ভারতের বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে ছোট করার একটা অপচেষ্টাই হলো এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের প্রচারণা, এমনটাই মন্তব্য করে এই কূটনীতিক বললেন, বাইডেন প্রশাসনকে সেই দেশে ভারতীয় নাগরিকদের চাপই বাধ্য করেছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানকে দিয়ে কথা বলাতে। বাইডেনকে দিয়ে বলানো হয়েছিল যে উনি কনসার্ন, এবং এইবার জেক সুলিভানকে দিয়ে ফোন করাইতে হইল বোঝানোর জন্য যে এই বাইডেন সরকার বাংলাদেশে ভারতের যে সংখ্যালঘুর ব্যাপারে যে উদ্বেগ আছে সেটাকে তারা গুরুত্ব দেয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি থেকে বাদ দেওয়া হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতির কথা। কিন্তু কেন বাদ দেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে সাবেক এই কূটনীতিক বলেন, ইতিবাচক চিন্তা করেই বাদ দেওয়া হয়েছে এই লাইন। এইটা আমাদের লোকজন হয়তো ইচ্ছা করে বাদ দিয়েছে, বা এরা পজিটিভটাই হাইলাইট করেছে। তো খালি পজিটিভের জন্য তো আর ফোন করার দরকার পড়ে না। এই পর্যায়ের লোকের তাদের একটা কনসার্ন তৈরি হয়েছে, সেই কনসার্নটাই তারা এক্সপ্রেস করার জন্য ফোনটা করেছে। হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখিত উদ্বেগগুলোকেই গুরুত্ব দিতে বললেন এই কূটনীতিক। যেগুলি বললাম যে কনসার্নগুলো আছে, এই কনসার্নগুলোর ব্যাপারে বাড়তি মনোযোগ দেওয়া দরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জনপ্রশাসন দালাল নির্ভর ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করলে জনপ্রশাসন সংস্কার সহজ হবে। একই অনুষ্ঠানে জনপ্রশাসনকে ঔপনিবেশিক সংস্কৃতি ও লাল ফিতার দৌরাত্ম্য থেকে মুক্তি দিয়ে জনবান্ধব করার পরামর্শ দেন বক্তারা। শিউলি শবনমের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে জনপ্রশাসন নিয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই সংলাপ।
এতে অংশ নিয়ে জনপ্রশাসনের আকার ছোট করা, তদবির সংস্কৃতি, নিয়োগ বাণিজ্য বন্ধ করা ও সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন বক্তারা। আমাকে যেতে হবে। জনপ্রশাসন পুনর্গঠন করতে ব্রিটিশ আইন পাল্টানোর জন্য জনমত গড়ে তোলা ও বিকেন্দ্রীকরণের তাগিদ দেন তারা। আমলাতন্ত্রের কাছে যে জবাবদিহিতা, এটা আসলে এই প্যারাডাইম শিফটটা যদি আমরা করতে চাই, সেইতে এটা কালচার, এটা একদিনে হবে না। বাংলাদেশের যে প্রয়োজন, সেই প্রয়োজনে কিন্তু এটাকে তৈরি করে নাই বলে আমরা টুডে উই আর সাফারিং। রাজনৈতিক হস্তক্ষেপ দূর করে জনপ্রশাসনকে জবাবদিহির আওতায় আনার সুপারিশ বিশিষ্টজনদের। গভর্নমেন্টকে ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে বিমান এত সম্ভাবনা একটা চলে না। আমরা রাষ্ট্র আর সরকারের ভিতরে পার্থক্যটা গুলিয়ে ফেলেছি। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার। রাজনৈতিক দলগুলোর সংস্কারেরও দাবি তোলেন কেউ কেউ। এই সরকার সংস্কারের ডাক দিয়েছে এবং সংস্কার করার জন্য কমিশন গঠন করা হয়েছে। এই পর্যন্ত বোধহয় এটা শেষ হয়ে যাওয়া উচিত। তবে সংস্কারের নামে অহেতুক সময় নষ্ট করলে অন্তর্বর্তী সরকার 111-এর সরকারের মতো ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। সংস্কারের নামে অযথা সময় নষ্ট করবেন না, এরপরে কিন্তু রাজপথ উত্তপ্ত হতে শুরু করবে। নির্বাচিত সরকারের বাইরে রিফর্ম করতে গেলে আজকেও কিন্তু এখানে অনেকবার 111-এর সরকারের এক্সাম্পল এসছে। তারাও কিন্তু মন্দ চায় নাই, তারাও কিন্তু ভালো কাজগুলোই করতে চেয়েছিল, করতে পেরেছিল কতখানি সেটা গত 16 বছরের ইতিহাস পরিষ্কার করে বলে দেয়। জনপ্রশাসনকে শক্তিশালী করতে কাঠামোগত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। বড় ফাইল মুভ করেন অথবা হসপিটালে অ্যাডমিশন নিতে হবে, এখানে ব্রোকার একটা বাস্তবতা, কিন্তু একটা বড় ধরনের বাস্তবতা। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি। পাশাপাশি জনপ্রশাসনকে প্রভাবমুক্ত রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও জরুরি বলে মত তাঁর। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো দেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। বন্ধ ঘোষণা করা হয় এই 6টি কারখানা হলো এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে 2টি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, 3টি ইছানগর ও 1টি বাঁশখালীতে অবস্থিত। এই 6 কারখানায় অন্তত 12,000 শ্রমিক কর্মচারী কাজ করতেন। বিদেশে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির মূল হোতা এস আলমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অনুসন্ধান শুরু করায় তিনি আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক আদালতে গেলেও দুর্নীতিবাজ কেউ রেহাই পাবে না। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশের ব্যাংক খাত ধ্বংসের অন্যতম হোতা হাসিনা সরকারের ঘনিষ্ঠ বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ বা এস আলম। হাসিনার শাসনামলে প্রভাবশালী এই লুটেরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে 1,20,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন, যা আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা। এর মধ্যে সরকারের একাধিক সংস্থা এস আলমের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বাইরে থেকেই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন। কোনো রকমের আরবিট্রেশনের উনি এস আলমের পক্ষ থেকে যদি কোনো কিছু দাখিল করা হয়, সেক্ষেত্রে স্টেট কন্টেস্ট করবে। স্টেটের তো কন্টেস্ট করার সুযোগ আছেই, তারা তাদের আর্গুমেন্টগুলো সেখানে তুলবে। এখন সেখানে কোন স্টেট আছে, কোন পরিপ্রেক্ষিতে আসলে আরবিট্রেশনটাই যাবে, সেই বিষয়গুলো তখন দেখে স্টেটের তরফ থেকে কন্টেস্ট করার বা ডিফেন্ড করার সুযোগটা সেখানে থাকবে। বিশ্লেষকেরা বলছেন, এস আলমের মতো রাঘব বোয়ালদের বিচারের আওতায় আনতে সরকারের জোর প্রস্তুতি থাকা দরকার। তথ্য প্রমাণ নিয়ে
যদি আইনি প্রক্রিয়া চালানো যায় তাহলে এইটা নিয়ে খুব অসুবিধা হওয়ার কথা নয়। কারণ যে অনিয়মগুলো হয়েছে এটা আমরা অনেক দিন ধরে শুনছি এবং অনেক ধরনের দালিলিক প্রমাণের ভিতরে প্রকাশও পেয়েছে। যদি তারা দোষী হন সেটা দালিলিক প্রমাণ লাগবে এবং সেটার জন্য আদালতে যদি আলোচনার ভিতরে যায়, সেটা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, সেটা মোকাবেলার জন্য তো সরকারের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সরকারের বিরুদ্ধে এস আলমের অভিযোগ অমূলক জানিয়ে বিশ্লেষকেরা বলেন তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি হতেই হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজেদের মধ্যে স্থাপন করতে হবে। বড়দিনকে সামনে রেখে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। তাই বিশ্বজুড়ে এই দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করেন তারা। সেই বড়দিনকে সামনে রেখে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি উপস্থিত ধর্ম উপদেষ্টা সহ সরকারের একাধিক উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সে সময় বলেন, সরকার ধর্মীয় সংহতি চায়, এদেশে সবাই মিলে এক পরিবার। খ্রিস্টান নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, বিশপ ফিলিপ্পি অধিকারী, নির্মল রোজারিও, ইগলাসিউস হেমন্ত কুড়াইয়া এবং নির্মল ডিকোস্তা। তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। পরে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের নিয়ে বড়দিনের কেক কাটেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের খ্রিস্টান সম্প্রদায়কে নির্দ্বিধায় বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর কাকরাইলে আর্চ বিশপের হাউস পরিদর্শন করেন সেনাপ্রধান। বড়দিনের কেক কাটেন। পরে তিনি বলেন, সারা দেশে নিরাপত্তায় সেনাবাহিনী রয়েছে। সকল ধর্মাবলম্বীর মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। সেনাপ্রধান বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশে আরও শান্তি প্রত্যাশা করেন। খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে জায়গা হবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে তিনি বলেন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনার বিকল্প নেই। দুর্নীতি আর ফ্যাসিবাদ থেকে মুক্তির উপায় জনগণের শাসন প্রতিষ্ঠা। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। বিএনপিতে আওয়ামী লীগের লোকজনদের যোগদানের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। বলেছেন আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। সকল প্রতিষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে রক্ষা পাওয়া যাবে বলেও মনে করেন বিএনপির মহাসচিব। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরের ঝিকরগাছায় যাত্রাবিরতির দাবিতে রূপসী বাংলা এক্সপ্রেসকে থামালো এলাকাবাসী। দীর্ঘদিনের দাবির পরেও যাত্রাবিরতির কোনো আশ্বাস না পাওয়ায় রেল লাইন অবরোধ করে কর্মসূচি পালন করে তারা। মহিমা পলের রিপোর্ট। মঙ্গলবার থেকে চালু হয় বেনাপোল ঢাকা রুটের নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস। যশোরের ঝিকরগাছায় ট্রেনটির কোনো যাত্রা বিরতি নেই। যদিও ট্রেনটি চালুর আগেই এই এলাকার বাসিন্দাদের দাবি ছিল ট্রেনটির যাত্রা বিরতির। দাবি পূর্ণ না হওয়ায় বিকেলে রেল লাইন অবরোধ করে কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে রূপসী বাংলা এক্সপ্রেস 5 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। এ সময় কয়েক হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে।
এর আগে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস 20-র উদ্যোগে ব্যানার ফেস্টুন নিয়ে বিকাল 3টা থেকে স্টেশনে অবস্থান নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুন মুন্নি সহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতাকর্মীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বক্তারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার 3 দিন পর 5 জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজ দেখে আটক করেছে পুলিশ। তাদের 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের 54 ধারায় আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। ভিডিওর যে সমস্ত চেহারাগুলি বা ছবিগুলি আসে সেইখান থেকে আমরা শনাক্ত করে আপাতত আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দোয়েল চত্বরের সামনে মানববন্ধন করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা থেকে জোতা গলা দিয়ে পিটে, এটা তো পৃথিবীর কোনো দেশে হতে পারে না। অনতিবিলম্বে দোষী ব্যক্তিদেরকে শাস্তির দাবি করছি। যেখানে আমরা বিচারের ব্যবস্থা করতে পারি সেইভাবে বিচারের ব্যবস্থার জন্য আমরা লড়ব। এই জন্য রাষ্ট্র বাদিয়ে আমাদের এই কানু ভাইয়ের উপর অমানসিক অত্যাচারের বিচার আমরা চাই। এদিকে জামায়াত বলছে তাদের দল এ ধরনের ঘটনা সমর্থন করে না। কেউ আইন হাতে তুলে নিয়ে এভাবে কাউকে অপমান করা, এটা আমরা কখনো কামনা করি না, আমাদের দলও কামনা করি না। ওটা আমরা এলাকায় জানতে পারলাম যে তারা জামাত ইসলামের সমর্থন করে, আমরা তাদের কাজটাকে সমর্থন করি। এর আগে রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন স্থানীয় কয়েকজন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য নিরসন করে সরকারি চাকরিতে এক পদ এক পেনশন নীতির দাবি জানিয়েছেন সরকারি পেনশনাররা। শতভাগ সমর্পিত পেনশন 15 বছরের পরিবর্তে 10 বছর পুনঃস্থাপন করার আহ্বানও জানান তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে পেনশন নীতির ত্রুটি এবং বৈষম্য নিয়ে সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন সরকারি পেনশনারদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নতুন ও পুরাতন স্কেলে পেনশনারদের মধ্যে বৈষম্য দূর করতে এক পদ এক পেনশন নীতির দাবি জানায় পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি। পেনশন সমর্পণ করে কিছু লাভবান হবে, আসলে জিরো ভাই কিছুই পাই নাই। এখন আমাদেরকে বাঁচান, একটা খাবারের ব্যবস্থা করেন। কতগুলো অজগুবি নিয়ম চালু করা হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ গণকর্মচারী খুব বিপদে আছে। এছাড়া সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সহ পেনশনারদের চিকিৎসা ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধি করার দাবিও জানায় পেনশনাররা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নির্ধারিত আয়ের লোক, ফিক্সড ইনকাম, তার তো বাড়তি কোনো ইনকাম নাই, ফলে তারা সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে। পেনশনের যে ব্যাপক বৈষম্যটা বর্তমান এবং আগের, সেটাকে আমরা সমাধান করে আমাদেরকে একটা সমন্বয়ের মধ্যে নিয়ে আসুক। বৈষম্য দূর করে সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে পদোন্নতি এবং সুরক্ষার দাবিও জানান তারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকে টাকা না রেখে একটি চক্র স্থানীয় বাজার থেকে ডলার কিনে জমা রাখার পাশাপাশি পাচারও করছে। কিছু ব্যাংকের এলসির বাইরে ডলার নিয়ে ব্যবসা করারও অভিযোগ রয়েছে। এতে ডলারের দামের সাথে সাথে বেড়ে যাচ্ছে
আমদানি খরচও। আর ডলার পেতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। মানি মার্কেটকে কঠোর নজরদারিতে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে স্থানীয় বাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য ১২৭ টাকারও বেশি, ক্রয় মূল্য ১২৫ থেকে ১২৬ টাকা। কয়েকদিন আগেও ডলার বিক্রি হতো ১২১ থেকে ১২২ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বাড়তি দামের কারণে অনেক ক্ষেত্রে আমদানি খরচও বেড়ে যাচ্ছে, এতে পণ্যের দামও বাড়তি। ডলারের দর বেশি হওয়ার পরও দেশে কিছুটা সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের ঘুরতে হচ্ছে একাধিক জায়গায়। প্রয়োজনে আমি একটু ব্যাংককে যাব ডাক্তার দেখাইতে, আমার পাসপোর্ট ভিসা টিসা সব রেডি আছে। তা আমি এই জন্য দেখলাম যে ডলার লাগবে, তা ব্যাংকে গেলে তো ব্যাংকে যাওয়া তো পাবো না, ব্যাংকে তো অনেক ইয়েটি আছে, যার জন্যই আসলাম ওদের কেনার জন্য। ডলার সবাই কিনা এত বেশি পরিমাণে ডলার কিনে হালাইছে যে আমাদের কার মার্কেটে ডলার হুদা হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বৈদেশিক বকেয়া পরিশোধের চাপ, অন্যদিকে স্থানীয় মার্কেট থেকে অস্বাভাবিকভাবে ডলার উত্তোলনে ডলারের মার্কেট অস্থির হচ্ছে। ডলার কেনা বেচার ক্ষেত্রে আপনার রেশনিং করতে হবে। একজনে চাইলেও আপনি তাকে ২০,০০০ ডলার দিয়ে দিলেন, এই টাকাটা কি আসলে আমার নিজের প্রয়োজনে আমি এটা লাগাচ্ছি, ট্রাভেলিংয়ে লাগাচ্ছি, ইম্পোর্টে লাগাচ্ছি, এক্সপোর্টে লাগাচ্ছি? কেন আপনি ২০,০০০ ডলার কেন নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? একটা এগ্রিগেটেড ঢুকে গেছে মাঝখানে। ওরা করে কি, এই সমস্ত এক্সচেঞ্জ হাউস থেকে ডলারগুলোকে প্রকিউর করে একটা ডিফারেন্ট রেট, অ্যান্ড ওটা তখন এসে ওরা একটা অ্যাভারেজ করে মার্ক আপ করে আর আমাদের কাছে বিক্রি করে। যে আপনি যত লেয়ার বাড়াবেন তত কিন্তু আপনার খরচ বাড়তেই থাকে। এই অবস্থায় রিজার্ভ বাড়ানো সহ প্রকৃত সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। এক্সচেঞ্জ হাউসগুলো ডলার নেয়ার ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে নিতে হবে। তারাই ডলারগুলো কোত্থেকে আনতেছে? তাদের তো হয় সোনালী ব্যাংক, যে আমাদের যে সবচেয়ে বড় হাউসটা সোনালী ব্যাংকই মেনটেন করে, তাই না? তো তারা মানে এমন এক জায়গা থেকে তাদেরকে বরাদ্দ দেওয়া হোক, ওই বরাদ্দর ক্ষেত্রে একটা নীতিমালা থাকুক। এদিকে ডলারের রেট নিয়ন্ত্রণে ক্রয় বিক্রয়ের পার্থক্য কমিয়ে আনার তাগিদ দিয়েছেন পোশাক খাত সংশ্লিষ্টরা। আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করব যে তারা যেন এটা স্ট্রিক্টলি কন্ট্রোল করার ব্যবস্থা নেয়, যে কোনো অবস্থাতে বাইং এবং সেলিং এর মধ্যে 1 টাকার বেশি ডিফারেন্স না থাকে। আমদানিকারকদের চেয়ে সাধারণ ব্যবসায়ীরা আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে হয়ে গেল ওয়ালটন সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান SM শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রোটেক কর্পোরেশনের CEO নিশাত তাসনিম, ওয়ালটন প্লাজার MD মোহাম্মদ রায়হান সহ অনেকেই। সঞ্চালনায় ছিলেন চিত্রনায়ক আমিন খান। অতিথিদের আনন্দ দিতে উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সম্মেলনে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ডিস্ট্রিবিউটর, সেলস এক্সিকিউটিভসরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাতের 21শে সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে ফেরাতে এখনও দিল্লির জবাব পায়নি ঢাকা, ভারত সরকার চিঠি ফেলে দিয়েছে, মন্তব্য শুভেন্দুর। 8 প্রকল্পে হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে দুদক, প্রধান উপদেষ্টার দপ্তরে নথি চেয়ে চিঠি। ডক্টর ইউনুস সুলিভান ফোনালাপে বার্তা কি, বিশ্লেষকদের প্রশ্ন। হোয়াইট হাউসের বিবৃতিতে মানবাধিকারের গুরুত্ব। দালাল নির্ভর ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে জনপ্রশাসন, ঔপনিবেশিক আইন সংস্কারের পরামর্শ। চট্টগ্রামে এস আলমের 6 কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।